দেখে নেব খেলার সময় শিরোনাম। কাল আনুষ্ঠানিকভাবে শুরু হবে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমস। স্টেডিয়ামের বাইরে সেন নদীতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। সমালোচনার পরও প্রস্তুত আয়োজক প্যারিস। নারী এশিয়া কাপের ফাইনালের হাতছানি বাংলাদেশের সামনে। প্রথম সেমিফাইনালে কাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তামিম ইকবালকে প্রস্তাব। উত্তরের অপেক্ষায় ক্রিকেট বোর্ড, চাইলে যে কোনো সময় সাবেক অধিনায়ককে ফেরাতে প্রস্তুত বিসিবি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের। ইতিহাসের অংশ হিসেবে এবারের গেমসের উদ্বোধনী পর্বের আয়োজন করা হয়েছে কোনো স্টেডিয়ামের বাইরে। আয়োজক প্যারিস প্রস্তুত হলেও পর্দা ওঠার আগেই নানা কারণে সমালোচনাও কম হচ্ছে না এবারের আসর ঘিরে। অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান শুরু বাংলাদেশ সময় শুক্রবার রাত 11:30টায়। শুরুর আগেই ইতিহাসের অংশ প্যারিস। প্রথমবারের মতো কোন স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিকের উদ্বোধনী পর্ব। সেন নদীতে ওপেন এয়ার প্যারেডে 160 নৌকায় শুরু হবে জমকালো আয়োজন, যার মধ্যে 94টিতে থাকবেন অ্যাথলেটরা। বিশ্বের 206 দেশ থেকে অংশ নেয়ার অপেক্ষায় 10,500 প্রতিযোগী। পূর্ব থেকে পশ্চিম 6 কিলোমিটারের মতো দীর্ঘ হবে এই রিভার প্যারেড। অস্টারলিটস ব্রিজ থেকে শুরু, দুটো দ্বীপকে পাশ কাটিয়ে শেষ হবে ট্রোসোডোরোর সামনে। সেন নদীকে এর উপযোগী করে তুলতে দীর্ঘ 8 বছরের প্রচেষ্টা আয়োজকদের। কেবল উদ্বোধনী নয়, দুটো ইভেন্টের জন্য ব্যবহৃত হবে এই নদী। বিশেষ আয়োজনের সাক্ষী হতে দর্শকদের জন্যও তৈরি করা হয়েছে এক বিশেষ স্ট্যান্ড। প্রায় 5 লাখেরও বেশি মানুষ এই আয়োজন উপভোগ করতে পারবেন, যার জন্য অবশ্য গুনতে হবে 1,300 ইউরো। তবে এই নদীর তীর ঘেঁষে থাকা ভবনগুলো থেকে এমন আয়োজন উপভোগ করা সম্ভব বিনামূল্যে। জৌলুস থাকছে মাঠের বাইরেও। উদ্বোধনী পর্বে অংশ নেবেন 120 দেশের সরকার প্রধানরা। অবশ্য ইসরায়েলি অ্যাথলিটদের অংশগ্রহণের কারণে তোপের মুখে অলিম্পিক আয়োজকরা। যদিও নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা, তবে শুরুর আগেই বিতর্ক যেন জেঁকে বসেছে এই ক্রীড়াযজ্ঞ ঘিরে। ফুটবলে আর্জেন্টিনা মরক্কো ম্যাচের অব্যবস্থাপনা আয়োজকদের প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছে। তবে সেসব বিতর্ক আর অব্যবস্থাপনা একপাশে রেখে আয়োজকরা প্রস্তুত 4 ঘণ্টাব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিতে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আয়োজকদের পরিশ্রম সফল করবে প্যারিসের চমৎকার আবহাওয়া। এএফপির দাবি, মোট 12 ভাগে আয়োজন করা হবে গোটা অনুষ্ঠানকে, যেখানে অংশ নেবেন মোট 3000 নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী আর বিনোদন কর্মী। পারফর্মাররা অবস্থান করবেন নদীর 2 তীর, সেতু ও কাছাকাছি স্তম্ভগুলোতে। আয়োজনে প্রাধান্য পাবে আয়োজক দেশের সাংস্কৃতিক, ধর্মীয় ও ভাষাগত বৈচিত্র্য। পারফরমেন্সে গুরুত্ব দিয়ে এড়িয়ে যাওয়া হবে ভাষণ দেওয়ার চর্চাকে। চমক হিসেবে থাকছে সেন নদী থেকে সাবমেরিন ভেসে ওঠার অংশ। প্যারিস অলিম্পিক গেমসের আর্চারি ডিসিপ্লিনের কোয়ালিফিকেশন রাউন্ডে 64 জনের মধ্যে 45তম হয়েছেন বাংলাদেশের আর্চার মোহাম্মদ সাগর ইসলাম। 31 জুলাই এলিমিনেশন রাউন্ডে নামবেন তিনি। এদিকে আজ বিশ্ব রেকর্ড করে হইচই ফেলে দিয়েছেন দক্ষিণ কোরিয়ান নারী আর্চার লিম সিহিয়ে ওন। নারী ব্যক্তিগত রিকার্ভে 720 পয়েন্টের মধ্যে 694 পয়েন্ট পেয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হওয়ার একদিন আগেই পথ চলা শুরু হলো বাংলাদেশি অ্যাথলিটদের। আর্চারি ডিসিপ্লিনে আজ ছিল পুরুষ রিকার্ভ ইভেন্টের র্যাঙ্কিং রাউন্ড। এখানে 64 জন আর্চার প্রত্যেকে 72টি তীর ছোড়ার সুযোগ পেয়েছেন। 70 মিটার দূরের টার্গেটে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারীদের সাজানো হয়েছে ক্রম অনুসারে। সে ধারাবাহিকতায় 720 স্কোরের মধ্যে 652 পয়েন্ট নিয়ে 45তম হয়েছেন লাল সবুজের আর্চার সাগর। আগামী 31 জুলাই এলিমিনেশন রাউন্ডে ইতালিয়ান আর্চার মাউরো নেসপলিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন তিনি। র্যাঙ্কিং রাউন্ডে 670 স্কোর করে 20তম অবস্থানে আছেন নেসপলি। টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জয়ী আর্চার এই মাউরো নেসপলি। অলিম্পিক সহ আন্তর্জাতিক সব মহলে ইসরায়েলকে নিষিদ্ধ করার এখনই সময়। প্যারিস অলিম্পিকে অংশ নিতে ফ্রান্সের বিমানবন্দরে পৌঁছে এমন মন্তব্য করেন প্যালেস্টিনিয়ান ন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট।
এদিকে অলিম্পিকে অংশগ্রহণের মধ্য দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে শান্তিপূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুত ফিলিস্তিনি অ্যাথলিটরা। এবারের প্যারিস অলিম্পিকটা বিশেষ ফিলিস্তিনের জন্য। অলিম্পিক দিয়েই বিশ্ববাসীর কাছে ইসরায়েলি বর্বরতা তুলে ধরার সেরা সুযোগ মনে করছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি। ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে নানা সংকটের মধ্যে ফিলিস্তিনি অ্যাথলিটরা অংশ নিচ্ছে এবারের অলিম্পিকে। দ্য গ্রেটেস্ট শো ইন আর্থ খ্যাত প্রতিযোগিতায় অংশ নিতে ইতোমধ্যে ফ্রান্সে পৌঁছেছেন ফিলিস্তিনি অ্যাথলিটরা। বিমানবন্দরে তাদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিয়েছেন সমর্থকরা। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ থামাতে ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে শুধু নিজেদের স্বীকৃতি নয়, আন্তর্জাতিক মহলে ইসরায়েলকে প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিন। ফিফা এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার সময় এসেছে। সঙ্গে ফিলিস্তিনিদের ন্যায় বিচার পাওয়ার এখনই সময়। ফ্যাসিবাদী ও দখলদারিত্বের বিপক্ষে লড়াই করার সময় এসেছে। যদি সত্যিই আন্তর্জাতিক বৈধতা, ন্যায় বিচার এবং জনগণের অধিকারকে সম্মান করেন, তাহলে আমরা ফ্রান্সের প্রতি আহ্বান জানাই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি জানাতে। প্যারিস অলিম্পিকে 5টি ক্যাটাগরিতে অংশ নেবে 6 ফিলিস্তিনি অ্যাথলিট। যে কোনো একটি ক্যাটাগরিতে মেডেলের প্রত্যাশা তাদের, যদিও মেডেলের চেয়ে দেশের প্রতিনিধিতাই মুখ্য অ্যাথলিটদের কাছে। আসরে অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুত ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের পতাকা উত্তোলন করতে পারাটা আমার জন্য অনেক সম্মানের। অনেক আগে থেকে এটা আমার স্বপ্ন ছিল। আমরা এখানে দেশের প্রতিনিধিত্ব করতে এবং দেশের জন্য শান্তিপূর্ণভাবে লড়াই করার এটা সেরা উপায়। ফিলিস্তিন শুধু যুদ্ধবিধ্বস্ত দেশই নয়, আমরা খেলায় অংশ নিচ্ছি যা আমাদের সংস্কৃতির অংশ, তাই ভালো কিছুর প্রত্যাশা রয়েছে। 2023-এর অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 300-এর বেশি অ্যাথলিট, রেফারি ও ক্রীড়া কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। হিজাব নিষিদ্ধ করে বিপাকে ফ্রান্স। অলিম্পিকে মুসলিম ফ্রেঞ্চ অ্যাথলিটদের হিজাব পরে খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সে আইনের ফাঁদে এবার নিজেরাই পড়েছে। নিজ দেশের ক্রীড়াবিদদের হিজাবে নিষেধাজ্ঞা দেয়ায় উদ্বোধনী আয়োজনে পারফর্ম করেনি অনিশ্চয়তায় পড়েছেন ফরাসি অ্যাথলিট সুনকাম্বা সাইলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেছেন তিনি। মুসলিম ক্রীড়াবিদদের ক্ষোভের মুখে দুঃখ প্রকাশ করেছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলিয়া ওদেয়া ক্যাস্তেরা। সাইলারকে সুযোগ দিতে বিকল্প পথের কথা ভাবছেন তারা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্রস্তুত প্যারিস, জমকালো উদ্বোধনীর জন্য প্রস্তুত ঐতিহ্যবাহী সেন নদী। সেলিন ডিয়ন, লেডি গাগাদের পারফরমেন্সের অপেক্ষায় পুরো দুনিয়া। ক্রীড়াবিদদের পদচারণায় মুখর ফ্রান্স। গেমস ভিলেজগুলো নিজেদের ঐতিহ্যে রাঙিয়ে তুলেছেন অ্যাথলিটরা। সফল আয়োজনের জন্য পরিবহন, নিরাপত্তা প্রতিটি খাতেই সতর্ক ফ্রান্স। ফুটবল, রাগবি দিয়ে এরই মধ্যে মাঠে গড়ালেও সেন নদীর তীরে উদ্বোধনী অনুষ্ঠানের পরই পর্দা উঠবে অলিম্পিকের। তবে আনুষ্ঠানিক পর্দা ওঠার আগেই নতুন বিতর্কে ফ্রান্স। এবার নিজেদের গড়া আইনের ফাঁদে নিজেরাই ধরা পড়েছে তারা। এবারের আসরে কোনো ফ্রেঞ্চ মুসলিম নারী ক্রীড়াবিদ হিজাব পরিধান করে খেলায় অংশগ্রহণ করতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিল ফ্রান্স। কিন্তু এই আইনের বেড়াজালে পড়ে এবার অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে জটিলতায় পড়েছেন দেশটির অ্যাথলিট সুনকাম্বা সাইলার। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল সাইলারের। ফ্রেঞ্চ এই অ্যাথলিট রিলে দলের অবিচ্ছেদ্য অংশ। আফ্রিকান বংশোদ্ভূত মুসলিম এই নারী অ্যাথলেটিক্সের ট্র্যাকে নামেন হিজাব পরেই। বাকিদের সঙ্গে তার স্যুটেও আছে পার্থক্য। তবে কঠিন এই নিয়মের কারণে সাইলার অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে এখন প্রশ্ন উঠেছে। যেহেতু সাইলার হিজাব পরেন, তাই আইন অনুযায়ী আসরে অংশ নিতে পারবেন না তিনি। নিজের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন এই ক্রীড়াবিদ। তবে সাইলার ছাড়া গেমসে অন্য দেশের ক্রীড়াবিদরা হিজাব পরিধান করতে পারবেন। ফ্রান্সের সেকুলার আইন দেশটির সব মুসলিম নারী ক্রীড়াবিদদের হিজাব পরার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। এরই সঙ্গে ফ্রান্সে অবস্থানকারী অভিবাসীদের ক্যাম্পে কোনো ক্রীড়াবিদ ভ্রমণ করতে পারবেন না বলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুটো সিদ্ধান্তই মুসলিম ক্রীড়াবিদদের বিপক্ষে যাচ্ছে বলেই মনে করছেন সবাই। তবে সাইলার জন্য বিকল্প পদ্ধতির কথাও ভাবছে ফ্রান্স। আমাদের জনগণ প্রত্যাশা করে ফ্রান্স সরকার ধর্মনিরপেক্ষ, কিন্তু আমাদের এমন সমস্যা সমাধানে আরো নমনীয় হতে হবে যেন সকলেই স্বস্তি অনুভব করে। সাইলার জন্য আমরা ভালো কিছু চিন্তা করছি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অবশ্য ধর্মীয় কারণে মাথা ঢাকার বিষয়ে কোনো বিধি নিষেধ নেই। পারভিন আক্তার, সময় সংবাদ।
নারী এশিয়া কাপের খবর, দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালের হাতছানি টাইগ্রিসদের। এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে সবশেষ 2 ম্যাচে রানে ফিরেছেন টাইগ্রিস ব্যাটাররা। এ ম্যাচে তাই বাড়তি দায়িত্ব নিতে হবে মুর্শিদা জ্যোতিদের। ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2:30টায়। সেমিফাইনালেই ফাইনালের রোমাঞ্চ, লড়াইয়ে উত্তেজনার রেণু। প্রতিপক্ষ যখন ভারত, তখন বিনা যুদ্ধে নাহি দেবে সোচাগ্রমে তিনি। এশিয়া কাপে এ নিয়ে তৃতীয়বার সেমির মঞ্চে, তবে ফাইনালের গেরো খুলেছিল কেবল ওই 2018তেই। সেবার এই ভারতকে হারিয়ে গড়েছিল ইতিহাস। জ্যোতিদের এবার তাই পুনরাবৃত্তির হাতছানি। সাম্প্রতিক সময়ে বোলিংটা ঠিকঠাক, ব্যাটিংয়েই যত গুবলেট। তবে স্বস্তির খবর, নিজেদের সবশেষ 2 ম্যাচে রান পেয়েছে টাইগ্রিস টপ অর্ডার। আগের ম্যাচেই তো মালয়েশিয়ার বিপক্ষে গড়েছে নিজেদের টি-20 ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের কীর্তি। ব্যাক টু ব্যাক 50-তে মুর্শিদ এখন টপ রান গেটারের 3-এ। নিগার তো প্রায় প্রতি ম্যাচেই ছড়াচ্ছেন তার জ্যোতির ছোঁয়া। বিগ ম্যাচে বিগ স্কোরে তাদের ওপরই থাকবে বাড়তি দৃষ্টি। বাংলাদেশ ছাড়ার আগে কিন্তু আমাদের প্রথম লক্ষ্য ছিল যেন আমরা সেমির জন্য কোয়ালিফাই করি, কারণ আমরা গত এডিশনে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারিনি। সোফা যেহেতু সেই টার্গেটটা ফিল আপ হয়েছে, অবশ্যই এখন আমাদের সবার নজর ফাইনালের দিকে। প্রতিপক্ষ ভারত বিবেচনায় একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। রুমানা আর জাহানারা সেরা 11তে জায়গা মিলতে পারে 2 সিনিয়র ক্যাম্পেইনারেরই। টিম ইন্ডিয়ার বিপক্ষে পূর্বের ফর্মের বিবেচনায় ফিরতে পারেন পেসার মারুফাও। নাহিদা আর লাস্যময়ী রাবেয়া 3 ম্যাচে দুজনারই সংগ্রহ সমান 5 উইকেট। ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিতে আর মিড ওভারে রানের লাগাম টেনে ধরতে তাদের রাখতে হবে বাড়তি ভূমিকা। ডাম্বুলায় ম্যাচ ডেতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তবুও বাতাসে আর্দ্রতা থাকবে 67%। দিনের ম্যাচ বলেই হয়তো টস রাখবে না বাড়তি কোনো ভূমিকা। তবুও হিসেব বলছে উইকেটের বিবেচনায় টস জেতা দল আগে করতে পারে ফিল্ডিং। খুব ভালো একটা প্র্যাকটিস সেশন শেষ করেছে সেমিফাইনাল আগে। এরকম কনফিডেন্স একটা প্র্যাকটিস সেশন আমি বলবো যে দলের জন্য অনেক ভালো, এবং সবাই ফিট আছে এবং দলে বলবো সিলেকশনের জন্য অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত সংস্করণে এ পর্যন্ত 33 দেখায় মোটে 4 জয় টাইগ্রিসদের। মাঝে একটা ম্যাচ হয়েছিল টাই। এমনকি ভারতের বিপক্ষে সবশেষ 8 ম্যাচেও জয়ের দেখা নাই। কিন্তু সেমিফাইনাল বলেই ওসব পরিসংখ্যান কেবলই সংখ্যা মাত্র। ম্যাচ ডেতে পারফর্মই আসল। এবার তাই আরও এক ঝলক দেখার অপেক্ষায় টাইগ্রিস সমর্থকরা। মাহবুব রিমন, সময় সংবাদ। তামিম ইকবাল ইস্যুতে নতুন মোড়। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে টাইগার ওপেনারকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তার উত্তরের জন্য এখন অপেক্ষা। তামিম চাইলে যে কোনো সময় তাকে ফেরাতে প্রস্তুত বোর্ড, জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। তবে ভাইয়ের অসুস্থতার কারণে তার পাশে থাকায় এ নিয়ে তামিমের মন্তব্য জানা সম্ভব হয়নি। সাসপেন্স, থ্রিলার, টুইস্ট, আবার অযথাই কাহিনী টেনে লম্বা করা। তামিম ইকবাল আর বিসিবির লোক দেখানো এসব কাণ্ড যেন টিভির কোনো মেগা সিরিয়াল। I am retiring from international cricket. পেশাদারিত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবেগকে পুঁজি করে চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়। এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। সেই তামিম জাতীয় দলে ফিরলেও আবারও দীর্ঘ নির্বাসন। টি-20কে গুড বাই বলেছেন আগে, টেস্ট দলেও হয়ে পড়েছেন ব্রাত্য। কিন্তু আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আবারও জোরালো হয়েছে তামিমের দলে ফেরার গুঞ্জন। বিশেষ করে ওপেনিং স্লটে এখনও তৈরি করা যায়নি তার বিকল্প। এই ওপেনারের মান ভাঙাতে তাই 2 বিসিবি পরিচালক জালাল ইউনুস আর এনায়েত হোসেন সিরাজ একাধিক দফা বৈঠক করেছেন তামিমের সঙ্গে। তাকে দলে ফেরাতে ইতিবাচক বোর্ডও। বল এখন তামিমেরই কোর্টে। তার সাথে আমরা বসেছিলাম, আমাদের সাইড থেকে যত বসার যা বলার দরকার ছিল আমরা তার সাথে আলাপ আলোচনা সেরেছি। পরে সেই মিটিংয়ের পরে বলেছে ঠিক আছে, আমি মাননীয় সভাপতির সাথে তামিম আলাপ আলোচনা করবে, ফাইনালি করে হি উইল টেক হিজ ডিসিশন। আমরা তামিমের জন্য অপেক্ষা করছি। উই আর ওয়েটিং ফর হিজ রিপ্লাই। আমরা আগেই তাকে আমরা প্রস্তাব দিয়েছি। পোস্ট প্রেসিডেন্ট সাহেবের সাথে তামিমের কয়েকবার যোগাযোগ হয়েছে। তামিম বলেছে সুযোগ পেলে প্রেসিডেন্ট সাহেবের সাথে যোগাযোগ করবে সে। মনে তামিমই ভালো বলতে পারবে যে কখন সে বুঝবে। ঢাকা প্রিমিয়ার লিগের পর সব ধরনের ক্রিকেট থেকে দূরে আছেন তামিম। তাই তো প্রশ্ন, তার দলে ফেরার প্রক্রিয়া কেমন হবে? বড় ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিজ ইকবাল অসুস্থ থাকায় বাস্তবতা মেনে এই ইস্যুতে তামিমের মতামত জানা সম্ভব হয়নি। তবে জানা গেছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন দেশে ফিরলে তার সঙ্গে দেখা করে জাতীয় দলে ফেরা না ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল খান।
মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা। আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার লক্ষ্য দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের। পুরনো ফুটবলারদের ধরে রেখেই 2024-25 মৌসুমের জন্য দল সাজাচ্ছে সাদা কালোরা। পুরনোরা তো থাকছেনই, নতুন করে এক বিদেশি ফুটবলারকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। আগামী মৌসুমে কুমিল্লাকে হোম ভেন্যু করার চেষ্টা করছে বিপিএল এর রানার্স আপরা। স্বাধীনতা কাপ, লিগ শিরোপা ও ফেডারেশন কাপের খুব কাছে গিয়েও শিরোপা ঘরে তুলতে পারেনি দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। গত মৌসুমের প্রতিটা টুর্নামেন্টেই রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সাদা কালোদের। তবে পারফরম্যান্সের বিচারে গত এক দশকের মধ্যে সেরা সময় কাটিয়েছে ক্লাবটি। কিংস অ্যারেনায় লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের আনবিটেন রেকর্ড ভেঙেছে সোলোমান দিয়াবাতের দল। আরও একটা মৌসুমের আগে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে মোহামেডান। পুরনোদের প্রাধান্য দিয়েই দল সাজাচ্ছে তারা। ক্লাব ছেড়ে আবাহনীতে যাচ্ছেন শাহরিয়ার ইমন, মুরাদ, জাফর ও কামরুল। তবে এর মাঝে ইমন ও মুরাদকে রেখে দেওয়ার চেষ্টা করছে ক্লাবটি। ঘরে ফিরেছেন মোহামেডানের পুরনো ফুটবলার রাজীব। এখন পর্যন্ত আমরা সব প্লেয়ার মোটামুটি আমাদের যারা গত বছরে ছিল সবাইকে ধরে রাখার চেষ্টা করছি, ফরেন প্লেয়ার সহ। এখান থেকে 4 জন প্লেয়ার আমরা শুনতেছি যে চলে গেছে। জাফর ইকবাল, কামরুল, সেনাবাহিনীর 2 জন খেলোয়াড় আছে, শাহরিয়ার ইমন এবং মুরাদ হাসান। তো সেনাবাহিনীর 2 জনের এখনও ফাইনাল কিছু হয়নি, তো এই 2 জনের আমরা আশা করতেছি এখনও পাওয়ার। রাজীব মডার্নের বিগত যে খেলোয়াড় ছিল, শেখ জামালে গিয়েছিল গত বছর, তাকে আমরা এনেছি। আরও কিছু নতুন প্লেয়ার আমরা নিয়েছি যারা আসলে আমাদের ভবিষ্যতের প্ল্যান হিসেবে আমরা তাদেরকে নিয়েছি। বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে পুরনোদের উপর আস্থা রাখছে মোহামেডান। থাকছেন সোলোমান দিয়াবাতে, মুজাফফরব, এমানুয়েল সান্ডে। নতুন করে দলে অন্তর্ভুক্ত হয়েছেন রহমতগঞ্জের বৈটেং। অর্থ স্বল্পতার কারণে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে আফ্রিকান কোনো ফুটবলারকে দলে ফেরানোর পরিকল্পনা করছে ক্লাবটি। গত বছর টিমটাই অলমোস্ট ধরে রাখার চেষ্টা করছে, পাশাপাশি একজন নতুন ফরেনার নিয়েছি, বৈটেং, রহমতগঞ্জে খেলতো। আমি মনে করি ব্রাজিলিয়ান বা আর্জেন্টিনান যেসব প্লেয়ারই ওদের স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ফুটবলে এত বেশি, তা ওদের ডিমান্ডও অনেক বেশি। আমাদের এই সময়ে আমরা ওরকম ডিমান্ড অনুযায়ী অর্থ দিতেও পারবো না। আফ্রিকান প্লেয়ার একটু চিপ পাওয়া যায়। গেল মৌসুমে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছিল মোহামেডান। তবে আগামী মৌসুমে নিজেদের পুরনো মাঠে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে ক্লাবটি। হোম ভেন্যু গত বছর ময়মনসিংহ নিয়েছিলাম, ময়মনসিংহ মাঠ এভরিথিং সব কিছু ঠিক আছে, আমাদের অনেক বেশি জার্নি হয়ে যায়। এই বছর আমরা কুমিল্লার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ যদি পাই তাহলে আমরা কুমিল্লা ভেন্যু নিব। আন্তর্জাতিক উইন্ডোর সঙ্গে মিল রেখে 15ই আগস্ট শেষ হচ্ছে দল বদলের সময়। তবে তার আগেই দল গুছিয়ে 2024-25 মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার লক্ষ্য মোহামেডানের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও রেকর্ড রিয়াল মাদ্রিদের। প্রথম ফুটবল ক্লাব হিসেবে 100 কোটি ইউরো রাজস্ব আয়ের রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। সবশেষ অর্থ বছরে সব মিলিয়ে রিয়ালের আয় 107 কোটি 30 লাখ ইউরো। স্পেন সরকারকে কর পরিশোধের পরও তাদের আয় হয়েছে 1 কোটি 60 লাখ ইউরো, যা আগের অর্থ বছরের চেয়ে 32% বেশি। নতুন মৌসুমে এমবাপে যোগ দেওয়ায় সমর্থক ও পৃষ্ঠপোষকদের কাছে প্রত্যাশা আরও বেড়েছে মাদ্রিদিস্তাদের। তাই আসন্ন মৌসুমে এ আয় ছাড়িয়ে যাওয়ার আশা ক্লাব কর্তাদের। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটি এবারও সমর্থকদের হতাশ করেনি। অপ্রতিরোধ্য রিয়ালের কাছে পাত্তাই পায়নি চমক দেখানো বরুশিয়া ডর্টমুন্ড। রেকর্ড শিরোপা জয়ের প্রভাব পড়েছে ক্লাবটির অর্থনীতিতেও। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা যেখানে অর্থনৈতিক দৈন্যদশায় চাহিদা অনুযায়ী ফুটবলার দলে ভেড়াতেই হিমশিম খাচ্ছে, সেখানে লাভের দিক থেকে ফুলে ফেপে উঠেছে রিয়াল। প্রথম ফুটবল ক্লাব হিসেবে 100 কোটি ইউরো রাজস্ব আয়ের রেকর্ড গড়েছে মাদ্রিদিস্তারা। নিজেদের ওয়েবসাইটে 2023-24 অর্থ বছরের হিসাব প্রকাশ করেছে রিয়াল। সেখানেই এ তথ্য জানানো হয়েছে। সবশেষ অর্থ বছরে সব মিলিয়ে রিয়ালের আয় 107 কোটি 30 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা 13,690 কোটি টাকার কাছাকাছি। আগের অর্থ বছরে তাদের আয় ছিল 84 কোটি 30 লাখ ইউরো। ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাবটি বিবৃতিতে জানিয়েছে 2023-24 অর্থ বছরে তাদের মোট পরিচালন আয় হয়েছে 1.073 বিলিয়ন ইউরো, যা 2022-23 অর্থ বছরের তুলনায় 27% বেশি। এ সময়ের মধ্যে স্টেডিয়াম পুরোপুরি চালু না হওয়া সত্ত্বেও ক্লাব 1 বিলিয়ন ইউরো পরিচালন আয় করতে সফল হয়েছে। যে কোনো ফুটবল ক্লাবের জন্য এটি একটি অনন্য রেকর্ড। করোনার ধাক্কা এখনও সেভাবে কাটিয়ে উঠতে পারেনি বেশিরভাগ ক্লাব। সেখানে রিয়ালের এমন উন্নতি বেশিরভাগ ক্লাবের কাছেই অনুকরণীয়।
সবশেষ অর্থ বছরে সম্প্রচার ছাড়া তাদের সব ধরনের ব্যবসায়িক পরিধি বেড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিপণন ও পৃষ্ঠপোষকতা থেকে আয়, বিশেষ করে জার্সির হাতায় বিখ্যাত তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপির লোগো ব্যবহার বিষয়ক চুক্তির পর ক্লাবের উপার্জন আরও বেড়েছে তাদের। এমবাপ্পে যোগ দেওয়ার পর রিয়ালের প্রতি সমর্থকদের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। তাই কর্তৃপক্ষের আশা আগামী অর্থ বছরে এই আয় আরও বাড়বে তাদের। পারভিন আক্তার, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার দায়িত্ব বুঝে নিলেন নতুন কোচ হ্যান্সি ফ্লিক। মে মাসে তার সঙ্গে চুক্তি সম্পন্ন করলেও বৃহস্পতিবার ক্যাম্প নুতে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বার্সেলোনা। নতুন কোচের হাতে জার্সি তুলে দেন বার্সার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। পরিচিতি পর্ব শেষে ক্লাব নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন ফ্লিক। এ সময় কাতালান তারকা ফুটবলার লামিন ইয়ামালকে প্রশংসায় ভাসান তিনি। 31 জুলাই ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ডাগ আউটে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু হবে এই জার্মান কোচের। ম্যানেজার হিসেবে বায়ার্ন মিউনিখকে 2টি বুন্দেসলিগা ও 1টি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি 7টি শিরোপা জিতিয়েছেন এই কোচ। ক্যারিয়ারে প্রথম জার্মানির বাইরের কোনো ক্লাবের দায়িত্ব নিলেন ফ্লিক। গত বছর ইয়ামাল দুর্দান্ত খেলেছে, ধাপে ধাপে সে উন্নতি করছে এবং ইউরোতে সে যা করেছে তা অবিশ্বাস্য। বড় তারকা হিসেবে ধারাবাহিক পারফরমেন্সটা খুব জরুরি। আমি মনে করি সে প্রতিভাবান একজন খেলোয়াড়। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কাল আনুষ্ঠানিকভাবে শুরু হবে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমস। স্টেডিয়ামের বাইরে সেন নদীতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। সমালোচনার পরও প্রস্তুত আয়োজক প্যারিস। নারী এশিয়া কাপের ফাইনালের হাতছানি বাংলাদেশের সামনে। প্রথম সেমিফাইনালে কাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে টাইগ্রিসরা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তামিম ইকবালকে প্রস্তাব। উত্তরের অপেক্ষায় ক্রিকেট বোর্ড। চাইলে যে কোনো সময় সাবেক অধিনায়ককে ফেরাতে প্রস্তুত বিসিবি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর প্রবাসী সময়ের সঙ্গে থাকবেন মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ সাজিদ। প্রবাসী সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।